বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর অভিভাবক সমাবেশের সম্মানিত দুজন সহকারী প্রধান শিক্ষক বিবাহ প্রবাসী শাখা যথাক্রমে জনাব নজরুল কবির ও বিজয় কুমার রায়, উপস্থিত আছেন আমাদের দশম শ্রেণীর সম্মানিত দুজন শ্রেণী শিক্ষক জনাব শামীমুর রহমান, জনাব রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের স্বনামধন্য ইংরেজি শিক্ষক, আজকের অনুষ্ঠানে উপস্থাপন জনাব সেলিম সিদ্দিকী সহ আমার কর্মচারীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়পত্র আপনাদেরকে আগেই দিয়েছি, তো এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাগুলো দুই ভাবে বিভক্ত থাকবে। একটি আমি যেগুলো নোট করে নিয়ে এসেছি এগুলো বলবো, আরেকটা হলো আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন ওগুলোর উপরে একটু কথা বলবো। তবে আমাদের খুব দ্রুতই শেষ করবো, কারণ 12টায় আমাদের আবার দশম শ্রেণীর 11টায়, তো অলরেডি আমাদের হাতে সময় বেশি নেই। তো আমাদের ওই অভিভাবকরা যাতে এসে বসে না থাকে সেই জন্য আমরা যথাসময়ে শেষ করবো। আগে একটু বলে দিচ্ছি, আপনাদের জন্য একটু হালকা নাস্তার ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই নাস্তা নিয়ে যাবেন। আর আমি আশা করছিলাম যে আপনারা যে শহরের যে অবস্থান করছেন আপনারা আজকে একটু কাগজ কলম নিয়ে আসবেন, নোট করে নেবেন কথাগুলো, তাহলে খুবই ভালো হতো। আমি যখন হাওড়ে চলে যাই তখন ওখানে গিয়ে 6 to 10 সকল শ্রেণীর অভিভাবকদেরকে আমি ডেকেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ওই শিক্ষকরা বলতো স্যার আসবে না অভিভাবকরা, তো আমি কোনো ক্লাসে 95% উপস্থিতি পেয়েছি। অভিভাবকরা আমার ডাকে সাড়া দিয়েছে এবং ওরা সন্তুষ্ট হয়েছে। আমি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী প্রত্যেক শাখা বাই রোটেশনে ডেকেছি। দশম শ্রেণীর অভিভাবকদের 3 বার ডেকেছি এবং উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক ছিল। তার ধারাবাহিকতা আপনারা এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের আজকের কষ্টের দিনে আসার জন্য আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে মূল নিয়ামকটা সেটার নাম কি, কেউ বলতে পারেন? অভিভাবকরা, ওর নাম হলো কারিকুলাম। এই কারিকুলামটা তৈরি করে থাকে আমাদের এনসিটিভি, আর এটার মূল ব্যাপার কাজটা করে শিক্ষা মন্ত্রণালয়। অনেকগুলো ধাপ অতিক্রম করে একটা দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলামটা তৈরি হয়। যখন আমরা এটা পেপারে দেখি, মিডিয়াতে দেখি, তখন আমরা বুঝি যায় নতুন কারিকুলাম, নতুন শিক্ষা ব্যবস্থা আসছে। কিন্তু এর পিছনে যারা কাজ করেন, আমাদের এই শিক্ষকদের থেকে শুরু হয়, অভিভাবক থেকে শুরু হয়, অনেকগুলো ধাপ অতিক্রম করে এই কারিকুলামটা আসে। বিগত সরকার একটি কারিকুলাম দিয়েছিল, ওটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ওটার এমন কিছু দিক ছিল যেগুলো বাস্তবতার সাথে সম্পূর্ণ অমিল ছিল, এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন জায়গায় আপনারা সরব ছিলেন। পরবর্তী পর্যায়ে নতুন সরকার এসে কারিকুলামটাকে ওই কারিকুলামে স্থগিত করেছেন। ওখান থেকে কিছু নিয়ে 2012 সালে কারিকুলাম যেটা ছিল ওইটাকে নিয়ে একসাথে সমন্বয় করে আপনাদের নতুন এখন যে কারিকুলামটা চলছে, অর্থাৎ আপনারা এখন 12 সালের কারিকুলাম এবং 24 সালের কারিকুলামের অংশ বিশেষ নিয়ে একটা সমন্বিত এবং একটা ভালো নিয়ে আজকের এই কারিকুলামটা চলছে। তো এইটা এখন চলছে, হয়তো সামনে আবারও পরিবর্তন হবে। উন্নত দেশগুলিতে প্রতি 5 বছর পর কারিকুলাম চেঞ্জ হয়ে যায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু বাংলাদেশ দরিদ্র দেশ, একটা কারিকুলাম আলোর মুখ দেখতে হলে অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক মেধা, অনেক অর্থের প্রয়োজন পড়ে। এই জন্য আমাদের কারিকুলাম প্রতি 10 বছর চেঞ্জ হয়। কারিকুলাম চেঞ্জ হবেই, সময় পরিবর্তন হয়, যুগ পরিবর্তন হয়, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়, সামাজিক মূল্যবোধের পরিবর্তন হয়। এই জন্য কারিকুলামটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা যারা ছাত্র ছিলাম তখন আমরা আইসিটি বুঝি নাই, তথ্য প্রযুক্তিবিদ্যা কিছুই ছিল না। আর এখন কি, এখন আমার বাচ্চা আমার চেয়ে বেশি, আপনার বাচ্চা আপনার চেয়ে বেশি মোবাইল, টাচ মোবাইল বুঝে না। আপনি বুঝতেছেন না, কিন্তু ওরা কিন্তু বুঝে। আমি আমার অনেক ব্যাপারে আমার ছেলেদের মেয়েদের হেল্প নিয়ে থাকি, যে বাবা একটু বুঝিয়ে দাও, একটু পোস্টার দিয়ে দাও, একটু লিখে দাও, কি লিখতে হবে লিখে দাও। আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। সুতরাং সময়টা আগামী 50 বছর পরে এখন আমরা যা পড়ছি এটা হয়তো থাকবে না, এবং 50 বছর পর আরো নতুন আইডিয়া চলে আসবে। এই যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চলে এসছে এবং আরো নতুন প্রযুক্তিগুলো চলে আসছে। ইসরায়েলের মতো একটা ছোট্ট রাষ্ট্র আজকে এই যে তথ্য প্রযুক্তির জ্ঞানের কারণে আরব দেশের মধ্যে বসে বসে মুসলমানদের নাকের ডগায় বসে বসে প্রতিদিন মানুষ হত্যা করছে, এবং এই যে তাদের বিরুদ্ধে অস্ত্র, বিভিন্ন ধরনের বোমা ফেলা হচ্ছে, ওদের আকাশ প্রতিরক্ষা বাহিনীরা বোম কিনে একটা বের করেছে, সব বোমা ওখানে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু কারিকুলামেরই ফল। ইসরায়েলের প্রত্যেকটা বাচ্চা সন্তান, ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে একটি নতুন কিছু আবিষ্কার করে দিয়ে তারপরে স্কুল থেকে বের হয়, এবং ওদের ছেলে মেয়েদেরকে তথ্য প্রযুক্তিতে এত বেশি উন্নত
যে সারা বিশ্বে যা কিছু বিজ্ঞানের প্রযুক্তি, অস্ত্র বা নতুন প্রযুক্তি অধিকাংশ তাদের দ্বারাই তৈরি। এই যে পেগাসাস প্রযুক্তি, আপনি ফোন দিবেন, আপনি ফোনে কি কথা বলবেন আপনার বন্ধুর কাছে, আপনার আত্মীয়স্বজনের কাছে, এটা সরকার জেনে ফেলবে। এটা পেগাসাস প্রযুক্তি ওরাই বের করেছে। আয়রন ডোম যেটা ওদের চারদিকে ওরা ফিট করে রেখেছে, যত বোমা আসবে 99% আকাশই ধ্বংস করে দিবে। এইগুলো আমাদের আগামী প্রজন্মকে শিখতে হবে, এটা কারিকুলামে চলে আসতে হবে। এখন প্রতিযোগিতার যুগ সারা বিশ্বে, অবশ্যই আপনার সন্তানকে ওইটা মাথায় রেখে চলুন। শুধু মুখস্থ কিছু গল্প, প্রবন্ধ রচনা মুখস্থ করালে পরীক্ষা খাতায় লিখে দিল, বা কারো কারোর মধ্যে পরীক্ষা খাতায় শুধু লিখেই দিল, তার চিন্তায় মনে মগজে কিছুই হলো না, একটা সার্টিফিকেট অর্জিত হলো, আপনি একটা জিপিএ 5 পেয়ে গেলেন, আপনি আত্মতৃপ্তি ঢেকুর দিলেন যে আমার মেয়ে তো জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু দরকার নাই। আসলে কি আপনি জানেন আপনার মেয়ে জিপিএ 5 এর পিছনে কতটা যে আল্লাহর রাস্তা দেওয়া হয়েছে? এই যে এসএসসি পরীক্ষা গেল, আমি তো প্রাণপণ চেষ্টা করেও পারি নাই যে আমরা স্বয়ং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আইসিটি তে যা ওরা বাস্তবে যা লিখে তা নাম্বার দেন, প্র্যাকটিক্যাল খাতায় যা লিখে তা নাম্বার দেন, পাচ্ছি না তো। কারণ এই সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে প্র্যাকটিক্যাল খাতায় যা লিখো 25 দিতে হবে। এটা আমার বিবেকে বারবার এটা পারিনি। আমাকে আশেপাশে আমার চারপাশের লোকজন, আশেপাশের স্কুলের শিক্ষকরা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে। আমি এত সবার বলতে উপায় তো নাই। যদি আমি বাস্তবে আপনার মেয়ে যে প্রশ্ন এসেছে এটা খাতা যা লিখছে তা দিতে যায়, 15 পাবে, কেউ 10ও পাবে, ফেল মারে তো আমার মাথা ফাটাই ফেলবে, প্র্যাকটিক্যাল ফেল করে। আর আপনারা তো পারে না তো, শারীরিক শিক্ষা না তাদের দিয়ে দেখতে হচ্ছে। আপনাদের কি আইসিটি না, এমনি নাম্বার দিয়ে দিয়েছে। তো কয়টা সাবজেক্টে আপনি আলাদা রাস্তা নিলেন, আর কয়টা ছেলে আপনার ছেলে মেধার মাধ্যমে নিয়েছে, আপনি তো জিপিএ 5 পেয়ে গেছেন। কিন্তু যখন চাকরি জায়গাতে যাবে, ইউনিভার্সিটিতে ভর্তিতে যাবে, তখন তো এই জায়গাগুলো থাকবে না। তখন তো আপনার জিপিএ 5 পেয়েছে, গোটা জিপিএ পেয়েছে, ওই জায়গা কিন্তু মার্ক দিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইন্টারমিডিয়েট জিপিএ 2টা 5 প্রাপ্ত মেয়ে ছেলেমেয়েরা 5% পাস করে এখানে দিয়ে 80% 90% মার্কস পেয়ে এসে হলো, আর তুমি বিশ্ববিদ্যালয়ে বলতেছে যে মাত্র 5% পাস কেন? 33, 34, 40 পায় না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামে অনেক বেশি গলদ রয়েছে। যাক, বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে শুধুমাত্র স্কুলের বই পুস্তক পড়ায় জিপিএ 5 পেলে আপনার মেয়ে সত্যিকার অর্থে সুশিক্ষিত হয়েছে, এই ধারণা মাথায় রাখবেন না। আপনার মেয়েকে জ্ঞান আদার্স সাইড পড়াবেন, আপনার মেয়েকে দক্ষতাকে শেখাবেন, বিভিন্ন ধরনের মানুষ করার জন্য যারা বারবার বলছে ভালো মানুষ করার শিক্ষাটা দিবেন, তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করবেন, যে ধর্মের এবং ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করেন এবং পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করে থাকেন। শুধুমাত্র সার্টিফিকেট নয়, তাকে বিভিন্নমুখী দক্ষতা হবে, তাকে রান্না শেখাতে হবে, খেলাধুলা শেখাতে হবে, সাইকেলিং শেখাবেন, প্রয়োজনে ড্রাইভিং শেখাবেন, প্রয়োজনে আইসিটি দক্ষতা অর্জন করাবেন, সবগুলো জায়গায় ক্লাস করাবেন। তাকে গান শেখান, তাকে অভিনয় শেখান, তাকে সামাজিকীকরণ শেখান। আপনি একটা অনুষ্ঠানে গেলেন আপনার মেয়েকে নিয়ে, ওই অনুষ্ঠানে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে গেল, বিভিন্ন আত্মীয় স্বজনরা চলে আসছে, তাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে, তাদের সাথে কিভাবে কোঅপারেট করতে হবে, আপনাকে জানে না। আপনার মেয়ে জানেন আপনার বাসায় একটা মেহমান আসছে, আসার পরে ওকে তার সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে জানে না। সামাজিকরণ না হলে তো পরবর্তী পর্যায়ে বিয়ে দিতে গেলে সামাজিক সমস্যা হয়ে যাবে। ওইটা একটা শিক্ষা। আবার বিভিন্ন রেড ক্রিসেন্ট, নাচগান, এগুলো তো দেন। সব জায়গা থেকে নিলে যখন সে পরিপূর্ণ হবে, তখনই তার শিক্ষা ব্যবস্থাটা পরিপূর্ণ হবে। এই বছরের মতো এত বেশি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে বিগত আমার চাকরি জীবনে আমি দেখি নাই। প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি 24-25 তারিখে ক্লাস হলো মোটামুটি, তো জানুয়ারি তো খেলাধুলায় চলে গেছে, ফেব্রুয়ারিতে 10-15-20 দিন হয়তো ক্লাস হয়েছে। এরপরে রোজার বন্ধ শেষ হলো তো এসএসসি পরীক্ষার বন্ধ। 3 মাস আমরা হারিয়ে ফেললাম। কোনো উপায় নাই, আমি আর চেষ্টা করলাম যে পরীক্ষার ফাঁকে আপনার ক্লাস মেয়েদেরকে ক্লাসে আনা যায় কিনা। বোর্ড বলে দিল জন্য যেখানে সেন্টার থাকবে ওখানে ক্লাস নেওয়া যাবে, তো এখানে ফেলো। তারপরে যখন স্কুল খুললো, খোলার পরে সরকার একটা কাজ করেছে, যে এটা আমাদের জন্য না, এটা হলো যে সরকারি চাকরিজীবীদের 10 দিন ঈদের বন্ধ, যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। 10 দিন বন্ধ দিতে সরকার, তাহলে 2 দিন একটু আপনারা অফিসে আসেন। সেই সময় আমরা 17ই মে এবং 24শে মে সম্ভবত এই 2 দিন আমরা মেয়েদেরকে নিয়ে আসতে পেরেছি। এই 2 দিন ঘুর আছে। এরপর 4-5 দিন ক্লাস হয়েছে, ক্লাস হওয়ার পর আবার এখন বন্ধ দিতে হলো। তো আমি এসে এখানে যা পেলাম, যে আমি এসে সিলেবাসটা অন দ্য ওয়েতে পেয়েছি, ওটা ওখান থেকে নিয়ে এসে আপনারা যদি একটু
সচেতন অভিভাবক হন, সিলেবাসগুলিকে উল্টে দেখবেন। সিলেবাসের ভিতরে নতুন কিছু মেসেজ আমি দিয়ে দিয়েছি, কিছু নীতিমালা, আপনাদের কি কি কর্তব্য, মেয়েদের কি কর্তব্য, এগুলো প্রেস থেকে আংশিকভাবে ফেরত এনে আমি আমার মতো করে মোটামুটি ভাবে চেষ্টা করেছি ওখানে কিছু দেওয়া, যাতে আপনারা বাসা পড়েও কিছু পেতে পারেন। ডায়েরিটাতে প্রথম ভূমিকাতে অনেকগুলো কথা লেখা আছে, যেগুলো অনেকগুলো আমি নতুন সংশোধন করেছি, আগেও ছিল কিন্তু সংশোধন করেছি। তো আপনারা যেহেতু আমাদের যে সেলিম স্যার বলছে যে আমরা চেষ্টা তো করছি কিন্তু সিস্টেমের দোষ। আমি বিগত 10 বছর ধরে শুনতেছিলাম যে পরীক্ষাগুলোর জন্য সরকার একটা করে উপজেলা পর্যায়ে বিল্ডিং করবে, উন্নয়নের জল বসে গেছে বাংলাদেশে। কত উন্নয়ন হয়েছে, কত মেট্রো রেল হয়েছে, এরপর পদ্মা সেতু হয়েছে, আরো উন্নয়ন হয়েছে, আমি রেডিমেড উন্নয়ন দেখে এসেছি। কিন্তু এই কাজটা কেন সরকার করতে হবে? উপজেলা পর্যায়ে একটা বিল্ডিং যদি হতো, এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স পরীক্ষাগুলো ওই বিল্ডিং এ হবে, বিভিন্ন নিয়োগ পরীক্ষা ট্রেনিং সব ওখানে হবে, তাহলে আমাদের স্কুলগুলো বেঁচে যেত। এই এসএসসি পরীক্ষার মধ্যে একটা পদার্শনের কাজ আমার জীবনে দেখিনি। এত টেনশন, সকালে ঘুম থেকে উঠে দৌড়ে যেতে হবে, ডিসি অফিসে প্রশ্ন সংগ্রহ করতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে প্রশ্ন নিয়ে এসে জ্যাম ঠেলে এসে গেটে ঢুকতে হবে, ঢুকে এসে আবার আনারস্তে বসে থাকো, কখন বোর্ড কোন স্যার দেবে, যদি স্যার ভুলে গেলে আমার মাথা থাকবে না, একদম আমার নাচ যাবে না। টেনশনের এই 2টা মাস কেটেছে। এরপরে পরীক্ষার্থী কে কখন দৌড়ে চলে আসে, নাস্তা খেতে বলছে ডিসি দৌড়ে চলে আসে, নাস্তা খেতে বেরোইছি এমন সময় ট্রেনে দৌড়ে চলে আসে, ওনাদেরও চাপ আছে। যাই হোক, এই জায়গাটাতে যদি সরকার আলাদা জায়গা নিত, যে এত উন্নয়ন হয়েছে, উপজেলা পর্যায়ে একটা বিল্ডিং পরীক্ষা, আমাদের 4 জন শিক্ষক চলে যাবে, ওখানে পরীক্ষা হবে, আমরা আরামসে স্কুল চলে যাবে। আমাদের একজন অভিভাবক বলছে যে আপনারা কোচিং পরীক্ষাতে একটা ক্লাস নেন, মাসে একটা পরীক্ষা নেন, মাসে পরীক্ষা নেব কি 6 মাস পরে যখন ট্রেনের মেয়েদের জন্য আমরা একটা মডেল টেস্টের সিদ্ধান্ত নিলাম, দলে দলে মেয়েরা আসা শুরু করেছে। তা আমরা পরীক্ষা দিব, কেন পরীক্ষা দিবে না? আমাদের তো আমাদের তো এত বড় সিলেবাস, আমরা ঠিক কাবে কি করব? সেপ্টেম্বরে ওদের একটা পরীক্ষা, 5 থেকে একটা মডেল টেস্ট অধীনে চলতো, এখনো মেয়েরা, অর্থাৎ ওরা কোচিং সেন্টারে তাদের ব্রেনে এমন ভাবে ঢুকেছে যে আর ওখান থেকে বের আসার জন্য যত ভালো স্কুল, যত ভালো এলাকার সিস্টেম, পরীক্ষাই সবচেয়ে বেস্ট। পরীক্ষা হলেই তো তার দুর্বলতা ধরা পড়বে, পরীক্ষা হলেই তো তার ভুলগুলো বেরিয়ে আসবে। যাক, আমি অনেক কথা বলে ফেলেছি। যে আপনাদের অভিভাবকদের বলছি, আপনারা আমাদের এই যে রফিক স্যার বলছে, ওই যে স্বামী সবাই বলছে যে মেয়েদেরকে পাঠাইতে আপনারা মনে করেন যে উই হ্যাভ ডান আওয়ার ডিউটি সিনসিয়ারলি। দিস ইজ রং। আপনি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে যদি মনে করতে দায়িত্ব শেষ করছেন, তাহলে তো আপনার ভালো না ভাই। জন্ম দেওয়া খুবই সহজ, কিন্তু মানুষ করা অনেক বেশি কঠিন। আপনাকে মাইন্ডসেট আপ করতে হবে যে আমার মেয়েটাকে আমি কোথায় নিয়ে যাব, কি শিখাবো, কিভাবে কি করবো। আপনাকেও বাসায় প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা ওর পড়ার টেবিলে ওর পাশে বসতে হবে। আপনি নিজে ম্যাডামদের মেয়েদের, আমাদের মায়েদের বলছি, বোনদের বলছি, আপনি নিজে নিজে সিরিয়াল ছেড়ে দেন, ইন্ডিয়ান সিরিয়াল। আর মেয়েকে যদি বলেন যে মা তুমি পড়তে বসো, ওর কি ঠেকা লাগছে পড়ার জন্য? আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন আর ওর কি ঠেকা লাগছে? আপনি যদি আপনার এই 20-25 বছর বয়সে ভিতরে শয়তানকে কন্ট্রোল করতে না পারেন, ওই মেয়েকে কন্ট্রোল করুন। সুতরাং আপনার জন্য ডিসিশন লাইনটা আজকেই কেটে দেন এবং সিদ্ধান্ত নেন যে আমার মেয়ের পিছনে আমি সময় দিব। এদের সময় আর কতদিন আছে? খুব বেশি তো নাই, খুব বেশি সময় নেই। আপনাদেরকে এই জায়গায় কাজ করতে হবে। আর একটা বিষয় হলো যে এটা তো আপনারা চিনেন না, শয়তানের যন্ত্রটা চিনেন না, এটা তো শয়তানের যন্ত্র। আসলে এটা আপনি ব্যবহার করেন, আপত্তি নাই, কিন্তু ওকে এটা থেকে একসময় দূরে রাখেন। কোথায় রাখবেন? টাচ মোবাইল থেকে আপনার মেয়েকে একসময় দূরে রাখেন, দূরে রাখেন। আমি বলছি শোনেন, লিসেন টু মি। এই মোবাইলটা আবিষ্কার করেছে আমেরিকার যে ভদ্রলোক, তার নাম বলে গেছি, কেউ জানেন কিনা নামটা? ওই ভদ্রলোক এখনো জীবিত। উনি বলছে যে আমি আফসোস করছি, হতাশা ব্যক্ত করছি, আমি যে উদ্দেশ্যে মোবাইল তৈরি করেছি ওই উদ্দেশ্যে মোবাইল ব্যবহৃত হচ্ছে না, এবং আমি হতাশ, জানলে আমি মোবাইল তৈরি করতাম না। এখনো বেঁচে আছেন। সুতরাং নিঃসন্দেহে মোবাইল আমাদের জন্য একটা আল্লাহর নিয়ামত। এটার মাধ্যমে অনেক উপকার, কিন্তু ক্ষতিটাও বেশি হচ্ছে। এই ফেসবুক, ইউটিউব যে কত সময়ের অপচয় করছে। এক পত্রিকায় দেখলাম, সমকাল পত্রিকা লিখছে যে ইংল্যান্ডের যুবক যুবতীরা 46% এখন ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী না, কারণ তার সময়